আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই পরীক্ষার প্রস্তুতি নিয়ে খুবই ব্যস্ত আছো। তোমরা যেহেতু সিকিউ এমসিকিউ সবই পড়াশোনা করছো, তারপরেও এই মুহূর্তে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের। প্রথম যে বিষয়টা আছে তোমাদের দ্বিতীয় অধ্যায় স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের যে আমাদের অধ্যায় আছে, সেই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আছে আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং সেটার ব্যাখ্যাও দেওয়ার আমি চেষ্টা করব তোমাদের। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। প্রথমে আমাদের যে বিষয়টা আছে, মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন। প্রথমে বলে রাখি, মুজিবনগর সরকার তোমরা জানো, তারপরে আমি বলে দিচ্ছি। মুজিবনগর সরকার হচ্ছে অস্থায়ী সরকার বা যে সরকার হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার জন্য গঠন করা হয়, সেই সরকার ব্যবস্থাকেই মুজিবনগর সরকার বলা হয়। মুজিবনগর সরকারের একটা কাঠামো ছিল। কাঠামোর মধ্যে প্রথমেই ছিল রাষ্ট্রপতি কে হবেন, আমার প্রধানমন্ত্রী কে হবেন, উপরাষ্ট্রপতি কে ছিলেন, অর্থ মন্ত্রণালয়, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কার ছিল। তো সেক্ষেত্রে আমরা যে প্রশ্নটা এখানে এনেছি যে মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন, অলরেডি তোমরা এটার উত্তর বের করে ফেলেছো। যে আমাদের এখানকার আছে যে এন মনসুর আলী প্রথম অপশন, দ্বিতীয় অপশন আছে তাজউদ্দিন আহমেদ, এবং তৃতীয় অপশনে আছে খন্দকার মোশতাক আহমেদ, এবং চতুর্থ অপশনে আছে AHM কামারুজ্জামান। তাহলে আমরা ধরতে পারি যে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন AHM কামারুজ্জামান। দ্বিতীয় যে প্রশ্নটা, স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয় কত তারিখে। স্বাধীন বাংলাদেশের পতাকা, একটু খেয়াল করো যে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলিত হয় কত তারিখে এবং এটা কে করে এবং কোথায় করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসম আব্দুর রব 2রা মার্চ 1971 সালের 2রা মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেন। তাহলে অলরেডি আমি তোমাদেরকে কিন্তু অপশনটা বলেই দিচ্ছি। 3 নাম্বার প্রশ্ন আমাদের আসুক, অপারেশন সার্চ লাইটের নীল নকশাকারী কে ছিলেন বা নীল নকশা কে করেন। অপারেশন সার্চ লাইট কি? অপারেশন সার্চ লাইট হচ্ছে 1971 সালের 25 মার্চ ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তান বর্বর বাহিনীরা যে হত্যাযজ্ঞ চালায়, সেটাকেই আমরা ইতিহাসের কলঙ্কজনক রাত বা অপারেশন সার্চ লাইট নামে জানি বা পরিচিত। সেটার মানে নীল নকশা কে করেন, সেটা নীল নকশা কে করেন এখানে আছে ইয়াহিয়া খান, রাও ফরমান আলী, আইয়ুব খান, জুলফিকার আলী ভুট্টো। তাহলে আমাদের এখানের অপশন আছে, যে অপশনটা সঠিক অপশন হবে সেটা হচ্ছে গিয়ে রাও ফরমান আলী। আচ্ছা, 4 নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের, জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয় কবে। একটু আগে তোমাদের অপারেশন সার্চলাইট সম্পর্কে বলেছিলাম, তো সেটা কত তারিখ তোমরা জানো। 25 মার্চ। 25 মার্চ আমাদের গণহত্যা দিবস মানে পালিত আমরা করি, কিন্তু এটা আমাদের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় ছিল। 5 নাম্বার, বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেন কে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেন কে। যেহেতু আমরা একটা জিনিস পরিচালনা করার জন্য যাকে দায়িত্ব দেয়া হয়, সে, আমি একটু আগে তোমাদের মুজিবনগর সরকার বলেছিলাম যে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন, তাজউদ্দিন আহমেদ, এবং তিনি আমাদের মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। তাহলে আমরা এখানে একটু দেই, তাজউদ্দিন আহমেদ। 6 নাম্বার প্রশ্ন, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্বে কে ছিলেন। আমরা যদি মুজিবনগর সরকারের কাঠামোটা জেনে থাকি তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। এম মনসুর আলী, শেখ মুজিব, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম। উনি ছিলেন উপরাষ্ট্রপতি, উনি ছিলেন প্রধানমন্ত্রী, আর শেখ মুজিবও ছিলেন রাষ্ট্রপতি। এখন বাদ থাকে কে, এম মনসুর আলী। তাহলে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিলেন, এম মনসুর আলী। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয়। মুক্তিযুদ্ধকে সঠিক দিক নির্দেশনা প্রদান করার জন্য এখানে কয়টা সেক্টরে ভাগ করা হয়। 9 আছে, 11 আছে, 13 আছে, 15 আছে। অবশ্যই তোমরা জানো এটা, 11টা সেক্টরে ভাগ করা হয়।
11টা সেক্টরে ভাগ করা হয়। মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি কে বা কারা ছিল? মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি কে ছিল? জনগণ। শুরু করলাম আবার। বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কত সালে? বীরাঙ্গনা মানে এখানে মেয়েদের কথাই বলা হচ্ছে। মুক্তিযুদ্ধের নারীদের কিন্তু অসামান্য অবদান ছিল, তাদের এই অসামান্য অবদানকে স্বীকৃতি স্বরূপ মুক্তিযোদ্ধার নামের তালিকায় তাদেরকে রাখা হয় এই কত সালে? 2016 সালে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হয় কোথায়? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকেই কিন্তু স্বাধীনতার ঘোষণা আসে। সেটা কোথায়? ঢাকা আছে, রাজশাহী আছে, চট্টগ্রাম আছে, সিলেট আছে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র। এটা আমাদের একটু মনে রাখতে হবে। মুক্তিযোদ্ধাদের কি পরিমাণ পাক সেনা আত্মসমর্পণ করে আর কাদের কাছে আত্মসমর্পণ করে এটাও তোমরা নিশ্চয় জানো। সেটা হচ্ছে আমাদের যৌথ বাহিনী। মানে যৌথ বাহিনীটা কি একটু পরে আমি তোমাদেরকে সেটা ব্যাখ্যা করছি। তো মুক্তিযুদ্ধে কি পরিমাণ পাক সেনা আত্মসমর্পণ করেন? 93,000 সৈন্য নিয়ে একে নিয়াজি যৌথ বাহিনীর হাতে আত্মসমর্পণ করেন। এরপর আসবো রেস ক্রস ময়দানের বর্তমান নাম কি? রেস ক্রস ময়দানের বর্তমান নাম কি? রমনা পার্ক আছে, শিশু পার্ক আছে, বোটানিক্যাল গার্ডেন আছে। এরপর হচ্ছে গিয়ে কি সোহরাওয়ার্দী উদ্যান। তার মানে এখন আমাদের রেস ক্রস ময়দানের যেখানে 7ই মার্চের ভাষণ অনুষ্ঠিত হয় সেটার বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মুজিবনগর সরকারের কথা আগেই বলেছিলাম, এখন এটা কোন জেলায়? মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় আম্রকানন। এগুলো একটু মনে রাখবা, যেহেতু এখান থেকেও প্রশ্ন কয়েকভাবেই হতে পারে। মুজিবনগর সরকারের বিশেষ দূত হিসেবে কাজ করেন কে? মুজিবনগর সরকারের বিশেষ দূত মানে বার্তা দিতেন কে? বিশেষ দূত হিসেবে এখানে কাজ করেন কে? বিচারপতি আবু সাইদ চৌধুরী। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? মানে মুক্তিযুদ্ধের মানে পরিচালনার যে একটা মেইন তার দায়িত্বে কে ছিলেন? বিচারপতি আবু সাইদ তো বিশেষ দূত হিসেবে কাজ করেছেন। আগের প্রশ্নে দেখেছো তাজউদ্দিন আহমেদ ছিলেন কি প্রধানমন্ত্রী এবং সেনাপতি কে ছিলেন? কর্নেল MAG ওসমানী। বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছেন কারা? বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছেন আমাদের প্রবাসী বাঙালিরা, কারণ ওই সময় আমাদের অর্থটাও দরকার ছিল। তো এই অর্থ যোগান দিয়েছেন আমাদের প্রবাসী বাঙালিরা। সোভিয়েত ইউনিয়নের বর্তমান নাম কি? এটা তোমরা জানো। সোভিয়েত ইউনিয়নের বর্তমান নাম হচ্ছে রাশিয়া। মুক্তিযুদ্ধের সময় মুসলিম বিশ্বের কোন দেশ আমাদের পক্ষে ছিল? কোন দেশ? এখানে ইরাক, কাতার, ইরান, সুদান আছে। কি মনে হয় তোমাদের কোন দেশ? পাক বাহিনী কার কাছে আত্মসমর্পণ করেন? এই তো আসলো। এখন মুক্তি বাহিনী আছে, যৌথ বাহিনী আছে, গেরিলা বাহিনী আছে, নৌবাহিনী আছে। তোমরা প্রশ্নের অপশন দেখে হয়তো বা মুক্তি বাহিনী দাগাই দিতে পারো, কিন্তু না। পাক বাহিনী কার কাছে আত্মসমর্পণ করে? পাক বাহিনী আত্মসমর্পণ করে কিন্তু যৌথ বাহিনীর কাছে। এই যৌথ বাহিনীটা কি? যৌথ বাহিনীটা হচ্ছে আমাদের দেশের মুক্তিযোদ্ধা এবং ভারতের যে বাহিনী, সেটা দুইটা মিলে যে বাহিনীটা হয় সেটা হচ্ছে যৌথ বাহিনী। আর পাক বাহিনী যৌথ বাহিনীর কাছেই আত্মসমর্পণ করে 93,000 সৈন্য সহ। কোন সরকার আমাদের মুক্তিযুদ্ধের প্রতি সহানুভূতিশীল ছিল? কোন সরকার? মার্কিন,
চীনা, সৌদি আরব নাকি ব্রিটিশ? আমাদের সহানুভূতিশীল দৃষ্টির দিকে তাকিয়েছিল ব্রিটিশ। মুক্তিযুদ্ধে কয়টা ব্রিগেড ফোর্স গঠন করা হয়? আমি একটু বলি, মুক্তিযুদ্ধকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য 11টা সেক্টর হয়, 11টা সেক্টরে আবার সাব সেক্টরও ছিল, আর ছিল 3টা ব্রিগেড ফোর্স। 3টা ব্রিগেড ফোর্স কি তোমরা জানো? যদি না মনে থাকে তাহলে আমি একটু জানাই দিই তোমাদের। 3টা ব্রিগেড ফোর্স ছিল, আগেই বলে দেই 3টা ব্রিগেড ফোর্স ছিল। সেটা হচ্ছে গিয়ে এস ফোর্স, কে ফোর্স, জেড ফোর্স। এস ফোর্সের দায়িত্বে ছিলেন শফিউর রহমান, কে ফোর্সে কে ফোর্সে ছিলেন খালেদ মোশাররফ, আর জেড ফোর্সে ছিলেন জিয়াউর রহমান। মুজিবনগর সরকার গঠন করা হয় কত তারিখে? ওই প্রথমের মুজিবনগর সরকার সম্পর্কে বলেছিলাম, কিন্তু গঠনের তারিখটা ওইভাবে বলা হয়নি। গঠনের তারিখটা একটু দেখো তো কি হতে পারে। মুজিবনগর সরকার গঠন করা হয় 1971 সালের 10 এপ্রিল। 71 সাল থেকে তারিখটা মনে রাখতে হবে, জরুরি, তারিখটা মনে রাখা জরুরি। শোনো, 17 এপ্রিল কিন্তু শপথ গ্রহণ করে, কিন্তু গঠন করা হয়, দেখবা ওইখানে লেখা আছে, গঠনটার দিকে খেয়াল রাখতে হবে। গঠন করা হয় 10 এপ্রিল, শপথ নেয় 17 এপ্রিল। একটু ভালো করে খেয়াল করে তোমরা কিন্তু এমসিকিউ গুলো দাগাবা। আচ্ছা, মুজিবনগর সরকারের শপথ পাঠ করানো হয় কত তারিখে? একটু আগে আমি কিন্তু বলে দিয়েছিলাম উত্তরটা, নিশ্চয় তোমাদের মনে আছে। সেটা হলো গিয়ে আমাদের এই যে 17 এপ্রিল। এ পর্যন্তই আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমরা বলতে পারো যে 23টা কেন এই অধ্যায় থেকে এত বড় অধ্যায়, কিন্তু আমরা বিগত বছরগুলোর দিকে তাকালে দেখবো যে ঘুরে ফিরে আমাদের এই আহ, মানে এমসিকিউ গুলোই বেশি এসেছে। যার কারণে আমি একটু তোমাদের বোর্ডগুলোও মেনশন করে দিয়েছি। আশা করি তোমাদের এখান থেকে খুব ভালো করে কমন পড়বে, এবং তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং পড়বে। ইনশাল্লাহ ভালো রেজাল্ট অবশ্যই আসবে। পরবর্তী অধ্যায়ের জন্য তোমরা অপেক্ষায় থাকো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি পরবর্তী অধ্যায়ের এমসিকিউ গুলো দেখিয়ে দিব। ওকে, ধন্যবাদ সবাইকে।